জয় হিন্দ। অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ প্রসেস রয়েছে সেই ইন্টারভিউ প্রসেস নিয়ে আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। আজকে হচ্ছে আমাদের পর্ব 9, ক্লাস 9। আজকে কিভাবে প্রস্তুতি নেবে একদম শূন্য থেকে সেই বিষয়ে আলোচনা করব। ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওর আলোচনার বিষয় থাকবে। তোমাদেরকে একটা তথ্য দেওয়ার ছিল, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তো আমরা কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে ইন্টারভিউয়ে একটা কমন জিনিস জানতে চাওয়া হয়, যে প্রথমেই জিজ্ঞাসা করা হয় যে তুমি নিজের সম্বন্ধে বলো। এই নিজের সম্বন্ধে বলতে গিয়ে তোমাদেরকে যে কটা জিনিস মাথায় রাখতে হবে সেই কটা জিনিস আমি তোমাদেরকে 3টে পয়েন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো, এর আগে আমি যে 3টে পয়েন্ট করেছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে চতুরতা কিন্তু দেখালে হবে না। প্রথম কথা, এটা আমি আসছি এই পয়েন্টটা, তার আগে বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পার্সোনালিটি টেস্ট বোর্ড সদস্যরা আপনাকে নিজের সম্বন্ধে বলতে বলবেন। এই প্রশ্নের উত্তরে অনেক প্রার্থী কিন্তু হতভম্ব হয়ে পড়েন এবং ভাবেন কিভাবে তারা নিজের সম্বন্ধে বলবেন, কিভাবে শুরু করবেন। অনেকে বলেন আমার নাম, বাবার নাম, আমার মা, আমার জন্ম, আমি এই জায়গাতে থাকি, আমার উচ্চতা এত, আমার যোগ্যতা এত, এই সংক্রান্ত বলতে থাকেন। তবে মাথায় রাখতে হবে, কিছু সদস্য প্রশ্ন করবেন আপনার পিতামাতা কী করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কাজের অভিজ্ঞতা আছে কি না। এই সব প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। কিন্তু যখন কেউ বলবেন আপনাদেরকে আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন, তখন উপরের মতো না বলে সর্বদা মনে রাখবেন আপনি কিন্তু পার্সোনালিটি টেস্টে উপস্থিত হয়েছেন চাকরি পাবার জন্য। সেক্ষেত্রে আপনাকে নিজের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা সদস্যদের কাছে তুলে ধরবেন। বিদ্যালয়ে বা অন্য কোনো সংস্থার কাজের কিছু সফলতার কাহিনী বলবেন বা সফলতার কথা বলবেন, যাতে মনে হয় যে আপনাকে দায়িত্ব দিলে আপনি দায়িত্ব যত্ন সহকারে পালন করবেন। মানে আপনার যে নেগেটিভিটিগুলো রয়েছে সেইগুলো আপনি কিন্তু এড়িয়ে যাবেন বা বলবেন না। তাই পার্সোনালিটি টেস্ট বোর্ড আপনার কাজের চাহিদা এবং কাজ করার মানসিকতা ইত্যাদি তুলে ধরবেন এবং আপনার নামের অর্থ জেনে যাবেন। যদি ডাকনাম থাকে সেটাও জেনে যাবেন। বোর্ডে যারা থাকবেন তারা জিজ্ঞাসা করলে তবেই বলবেন। এই কটা পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট আমি যেটা বলেছিলাম যে চতুরতা দেখাবেন না। চতুরতা দেখানোর ক্ষেত্রে মনে রাখবেন, কাজের প্রতি দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদেরই পার্সোনালিটি টেস্টে বোর্ড সদস্যরা বাছাই করেন। বোর্ডের সদস্যরা কি বলছেন সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন, তারপরে সংক্ষেপে এবং যথাযথভাবে উত্তর দেবেন। যখনই কোনো প্রশ্নের উত্তর দেবেন তখন উত্তরটি এমনভাবে বড় করবেন না, মানে বড় সড়ো করে আকারে বলার দরকার নেই। প্রশ্নের উত্তর দেওয়ার সময় একই বক্তব্য যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখবেন। মানে একজন কেউ শুনতে পেল না, মানে যে আপনাকে যে খুব লাউডলি বলতে হবে সেটাও নয়, এবং যে খুব আস্তে বলবেন কেউ কোনো সদস্য, বোর্ডের সদস্য যারা রয়েছেন তিনারা শুনতে পেলেন না, এরকম যেন না হয়। যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না সরাসরি বলে দেবেন, স্যার আমার এটা জানা নেই বা আমি এটা পারবো না। অনুমান ভিত্তিক প্রশ্নের কোনো উত্তর দেবেন না বা না দেওয়াই ভালো। যখন কোনো প্রশ্নের উত্তর দেবেন তখন গলার স্বর এমন মানের রাখবেন যাতে আপনি উত্তরটা দিচ্ছেন তা যেন সকলের বোর্ড সদস্যরা শুনতে পান, সেই বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, যে তর্ক বিতর্কে যাবেন না। পার্সোনালিটি টেস্টের সময় কখনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের থেকে হয়তো কোনো বিষয়ে আপনার জ্ঞান বেশি থাকতেই পারে, তাই বলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। সর্বদা ইমোশনকে কন্ট্রোলে রাখবেন এবং কোনোভাবে ইন্টারভিউ বোর্ড যারা থাকবেন তাদের ক্রিটিসাইজ করতে লেগে যাবেন না। পরবর্তী পয়েন্ট, হতাশা বা ওভার স্মার্ট হবেন না। আমি এই জিনিসটা অফলাইন ক্লাসেও তোমাদের বলেছিলাম যে প্রার্থীকে বিচলিত করার জন্য মেম্বারদের মধ্যে কিছু অপ্রাসঙ্গিক এবং কিছু অপ্রাসঙ্গিক কোশ্চেন ওনারা অনেক সময় করে থাকেন বা কিছু বিতর্কিত প্রশ্ন করে থাকেন। এই প্রকার প্রশ্নের সম্মুখীন হলে হতাশা বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। খুব সুস্থ ও স্বাভাবিক ভঙ্গিমাতে প্রতিটি প্রশ্নের সোজাসুজি উত্তর দেবেন। পার্সোনালি টেস্ট বোর্ডের কর্তারা প্রার্থীর সাইকোলজিক্যাল স্ট্রাকচার কেমন
তাও বিচার করেন। যদি আপনি অতিরিক্ত ভয় পান বা ওভার স্মার্ট নিয়ে কথাবার্তা বলেন, তাহলে আপনার উপর কোনো কোনো একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই জিনিসগুলো আপনি কিন্তু প্রত্যেকটা মাথায় রাখবেন। আপনি আপনার হবি বলতে পারেন। আপনি যে বিষয়ে হবি বলবেন সেটার বিষয়ে কিন্তু আপনাকে একটু বিস্তারিত পড়ে যেতে হবে। যদি আপনি গার্ডেনিং বলেন বা ড্রয়িং বলেন, সেইটার বিষয়ে কিন্তু আপনি দেখে যাবেন, একটু বিস্তারিত ভালোভাবে দেখে যাবেন, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই কটা জিনিস আপনি মাথায় রাখবেন ভালো করে। এরপর আমরা সরাসরি কোশ্চেনে চলে আসব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়েছে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য। তো সেই ব্যাচে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়েছে। তো কোর্স ফিস খুবই কম রয়েছে। তো তোমরা যারা যোগাযোগ করতে চাও বা যারা অফলাইন ক্লাসে আসতে চাও বোলপুর শান্তিনিকেতন ক্যাম্পাসে, তারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। সেখান থেকে আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। প্রথম কোশ্চেন আজকের, যে পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের আপনি কিভাবে সঠিক মানে নিয়ে আসবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং ইন্টারভিউয়ে কিন্তু বিগত বছরে এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে বা এই প্রশ্নটি করা হয়েছে। দেখো, এক্ষেত্রে তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে, প্রথমত দেখতে হবে কোনো শিক্ষার্থী তার ক্লাস অনুযায়ী ঠিক কোন বিষয়ে কতটা পিছিয়ে পড়েছে এবং কেন পিছিয়ে পড়েছে সেটা দেখতে হবে। তারপর সেই মতো করে তাদের জন্য রেমিডিয়াল ক্লাস দিতে হবে। তাদেরকে নিয়মিত মনিটরিং করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে কতটা শিখলো, সেই অনুযায়ী তাদের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে হবে। দরকার পড়লে অভিনব পদ্ধতিতে পাঠদান করতে হবে। তারা যেন তাদের শেখার জায়গাগুলো ঠিকঠাকভাবে শিখে নেয়। প্রয়োজন হলে তাদের মতো করে একটু বেশি সময় দিতে হবে এবং তাদেরকে তাদের শ্রেণীর উপযুক্ত করে তুলতে হবে। পরবর্তী কোয়েশ্চেন, স্কুলে এসে শিশুরা কান্না করলে আপনি কিভাবে চুপ করাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনাল বেসড একটা কোয়েশ্চেন। দেখো, প্রথমত জানতে হবে যে শিশুটি কেন কান্না করছে, এবং যেটা দেখা যায় যে কোনো শিশু প্রথম স্কুল আসা শুরু করলে বা এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হলে কিন্তু সে কিন্তু একটু কান্না করে। এক্ষেত্রে কারণ হলো তার নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু কষ্ট হয়। এক্ষেত্রে তাকে খুব কাছে টেনে নিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে। নতুন পরিবেশে যেন খুব মানিয়ে নিতে পারে, স্কুলের পরিবেশের সঙ্গে একাত্ম অনুভব করে, তার জন্য সব রকম সহযোগিতা করতে হবে। সে যেন বোঝে এই বিদ্যালয়ের পরিবেশ তার জন্য সম্পূর্ণ নিরাপদজনক। পাশাপাশি শিক্ষণ প্রণালী আরও আকর্ষণীয় করে তুলতে হবে। আর অন্য কারণে যদি কোনো শিশু কান্না করে, তবে তার উপযুক্ত কারণ খুঁজে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন নিজেদের মধ্যে মাঝামাঝি মারামারি করে কেউ যদি কান্না করে, তবে যেন নতুনভাবে আর ঝামেলা না হয়, সেটা তাদের বোঝাতে হবে। বাড়ির কোনো কারণে বা শারীরিক অসুবিধার কারণে কেউ কান্না করলে তার অসুবিধার কারণ জেনে সেই মতো অসুবিধার যতটা সম্ভব তাকে কমিয়ে স্বাভাবিক পড়াশোনার মধ্যে নিয়ে আসতে হবে। আশা করছি বোঝা গেছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর উন্নতিতে কতটা সাহায্য করে। দেখো, যে কোনো বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব কিন্তু অপরিসীম। শিক্ষার্থীর প্রক্ষোভিক বিকাশের সাথে সহপাঠক্রমিক কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীর নতুন নতুন কার্যকৌশল ও সুশিক্ষার সমন্বয়ে আনন্দ লাভ করে। পরবর্তী কোশ্চেন, আপনি একজন শিক্ষক হিসাবে কোন কোন সহপাঠক্রমিক কার্যাবলী বিদ্যালয়ে গ্রহণ করবেন। দেখো, কাউন্টার কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলো। দেখুন, এক্ষেত্রে আপনার যেটা উত্তর হওয়া উচিত, একজন শিক্ষক হিসেবে আমি যেসব সহপাঠক্রমিক কার্যাবলী কর্মসূচি বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে প্রস্তাব দেব, সেগুলি হলো যে সহপাঠক্রমে কী কী প্রস্তাব দেবে সেটা এক এক করে পয়েন্ট করে বলতে হবে। যে বৃক্ষরোপণ কর্মসূচি করবেন, বসে আঁকো প্রতিযোগিতা করবেন, বিভিন্ন হাতের কাজ করবেন, পড়ালেখার প্রতিযোগিতা করবেন,
বিভিন্ন মনীষীদের জন্মদিনে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। এগুলো আপনার করণীয় কাজ হবে। যে প্রাথমিক বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের বসার জায়গা আলাদা করার বিষয়টিকে আপনি কি সমর্থন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো, এই বিষয়ে আপনার যেটা উত্তর হওয়া উচিত সেটা হচ্ছে একেবারে এই বিষয়টি আমি সমর্থন করছি না। কারণ এতে করে একদম শিশু বয়সে থেকেই বাচ্চাদের মনে লিঙ্গগত বৈষম্য সৃষ্টি হবে। শিশুরা শিশুই, তাদের মধ্যে যখনই আলাদা আলাদা বসার জায়গা তৈরি হবে তখন তাদের মধ্যে লিঙ্গগত সচেতনতার পরিবর্তে বৈষম্যটা আগে প্রকট হতে পারে। পরবর্তী কোশ্চেন, শ্রেণীকক্ষে একজন শিশু পাঠদানের সময়ে কোনো রকম কর্ণপাত না করে ছবি আঁকছেন এবং শিক্ষক হিসাবে আপনি কি করবেন তাহলে? আবারও সিচুয়েশনাল বেসড একটা কোশ্চেন। সেটা হচ্ছে এক্ষেত্রে বিষয়টি আমি দেখার পরে আস্তে আস্তে শিশুটির কাছে যাব এবং তারপর সে যে ছবি আঁকছে সেটি খুব মনোযোগ দিয়ে দেখব। তারপর তাকে উৎসাহিত করব এই ছবি আঁকার জন্য। এরপর তাকে বুঝিয়ে বলবো যে তুমি ছবি আঁকবে পরে বা বাড়ি থেকে দুটো ছবি এঁকে আনবে, কিন্তু এখন তো এই ক্লাস চলছে, তার জন্য তুমি এই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এটা হবে সবথেকে উপযুক্ত উত্তর। এবার পরবর্তী কোশ্চেন জানতে চাওয়া হয়েছে যে রেমিডিয়াল ক্লাস বলতে কী বোঝো? রেমিডিয়াল ক্লাস কী জিনিস? দেখো, রেমিডিয়াল ক্লাস হচ্ছে টিচিংয়ের প্রধান লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর কোন বিষয়ে শেখার ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন ঘটানো, বা কোনো কোনো বিষয়ে সামগ্রিক উন্নয়ন ঘটানো বা সামগ্রিক উন্নয়ন ঘটানোর ক্ষেত্রেও হতে পারে। কোনো একটি বিষয় শেখানোর পরে দেখা যায় শিক্ষার্থীর সেই বিষয়টি শেখার ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি থেকে গেছে বা সঠিকভাবে কিছু বিষয় শিখতে পারেনি। এই সমস্ত শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল টিচিং বিভিন্ন রকমের উদাহরণ, বিভিন্ন টেকনিক, বিভিন্ন মেথড, প্রয়োজন হলে বিভিন্ন প্র্যাকটিস সেট ব্যবহার করে শিক্ষার্থীদের যে জায়গাগুলিতে দুর্বলতা আছে সেইগুলি পুনরায় বুঝিয়ে দিতে হবে এবং বিষয় সম্পর্কে যেন স্বচ্ছ ধারণা জন্মায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, বা তাকে সমান শ্রেণীতে বা সমানভাবে যেন সে পড়তে পারে সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, ছাত্ররা ভুল উত্তর দিলে শিক্ষকের কি করণীয়? প্রথমত, সঠিক উত্তরটি কি তা আমি তাদের ছাত্রদের জানিয়ে দেব। তারপর তাদের দেওয়া উত্তরটি ব্যাখ্যা করে জানিয়ে দেব যে তারা ঠিক কোন জায়গাতে ভুল করেছে, কী জন্য ভুল হচ্ছিল সেটাও ব্যাখ্যা করব এবং তারপরে তাকে সঠিক উত্তরটা বলে দেব যে এইটা হচ্ছে সঠিক উত্তর। যে সমস্ত শিশুরাও বিদ্যালয়ের ছুট বা ড্রপ আউট করেছে তাদেরকে বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা কি সম্ভব? এটা জানতে চাওয়া হয়েছে পরবর্তী কোশ্চেনে। দেখো, এক্ষেত্রে সকল শিশুকে প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাদান করতে হবে। এই ধরনের শিক্ষা হবে শিশুকেন্দ্রিক, শিক্ষার্থীদের শিখনের উপর বেশি জোর দিতে হবে। এই সকল শিখনের জন্য উৎকর্ষমূলক পদ্ধতি অনুসরণ করতে হবে এবং শিক্ষার ধারাবাহিকতা কিন্তু তাকে বজায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আবারও একটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন্স, যে ধরুন আপনার স্কুলে 200 জনের মতো ছাত্রছাত্রী আছে। এখানে একটা ছোট্ট বানান ভুল হয়েছে, একটু লক্ষ্য রাখবে যেন ভুল বানানটা না লিখে নাও। এবং এমতো অবস্থায় আপনি কিছুদিনের জন্য শিক্ষক হিসাবে একা গেলেন। এই কিছুদিনের জন্য আপনি কিভাবে স্কুলটা সামলাবেন যে 200 জন ছাত্রছাত্রী? প্রথমত দেখো, কোশ্চেনটাই হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন। সাধারণত আমরা জানি প্রাইমারি স্কুলে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত 30:1 এবং বা 35:1 হয়ে থাকে। এটা 2 না, এটা 1 হবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক। সুতরাং 200 জন বাচ্চা পড়ে এমন স্কুলে একেবারে একজন শিক্ষক কিছুদিনের জন্য হয়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম এই রকম দাঁড়ায়। তবে যদি কোনো কারণে এমন একা হয়ে যায় তখন স্কুলটি কিভাবে চালানো হবে সেটি নিয়ে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে অভিভাবক সভা ডাকবো বা গার্জেন মিটিং।
আর সঙ্গে সঙ্গে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তাকে বিষয়টি জানাবো। যতদিন তাছাড়া যতদিন আমি একা থাকবো ততদিন স্কুলটিতে শিক্ষার্থীদের সমস্ত স্বার্থে সঠিকভাবে রক্ষা করা যায় সর্বপ্রথম পাঠদান করা বা সেদিকে সচেষ্ট হবো, মানে শিক্ষার্থীর জন্য যেটা বেস্ট হবে সেই কাজটা কিন্তু করব। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তোমাদের এর পরেও যদি কোনো রকম কোশ্চেন জানার থাকে বা কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর তোমাদের ক্লাসটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে একটু কমেন্ট সেকশানে জানালে আমরা উৎসাহিত হব। ধন্যবাদ।